যে পরিবেশ আমাদের রক্ষা করে সেই পরিবেশকে আমরা কি রক্ষা করতে পারছি? প্রশ্নটা আসছে কারণ যেই ছবিগুলো আপনারা দেখলেন সেই ছবিতে আমাদের অজ্ঞতা স্পষ্ট। যে জায়গা একসময় সবুজে সবুজ ছিল সেখানে আজ শুধুই কংক্রিটের নির্মাণ। 1950-এর যে ছবি, যে স্যাটেলাইট ইমেজ আরো স্পেসিফিক্যালি বললে আপনারা দেখছেন, সেই ছবি বছরের পর বছর বদলে যায়। 2011-র ছবি, বেআইনি নির্মাণ গড়ে উঠেছে, জলাজমি বুঝিয়ে নির্মাণ গড়ে উঠছে। 2011-র পর আমরা দেখেছি 2012-র পর 2018 একইভাবে দেখুন কিভাবে বাড়ছে কংক্রিটের নির্মাণ। কোথায় সবুজ? সবুজ হারিয়ে যাচ্ছে। 2020, 2024, 2025, 2026 এখন সেই সবুজ আর নেই। জলাজমি বুঝিয়ে শুধুই বেআইনি নির্মাণ। আমাদের অজ্ঞতাতেই কি কলকাতার কিডনি ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে? এই মুহূর্তে যারা দেখছেন নিউজ 18 প্রাইম তাদেরকে জানিয়ে রাখি কেন একে কলকাতার কিডনি বলা হয়। আসুন সরাসরি কথা বলি, প্রতিনিধি ইরণ রয় বর্মন রয়েছেন সঙ্গে। ইরণ, দেখো, কলকাতার ফুসফুস যদি খুঁজতে হয় তাহলে আমরা সবাই জানি সেটা কলকাতা ময়দান। তার কারণ এত গাছ, এত অক্সিজেন, সেই কারণেই তো প্রকৃতির প্রেমী বা যে কোনো মানুষের কাছে কলকাতা ময়দান প্রিয়। ঠিক সেভাবে একটা মানুষের শরীরে যেমন ফুসফুস থাকে প্রয়োজন শ্বাস প্রশ্বাসের, ঠিক সেরকমই তো কিডনিরও প্রয়োজন। শরীরের সমস্ত বজ্র পদার্থ রিসাইকেল করে শরীর থেকে বের করতে হবে। শহর কলকাতারও ঠিক এরকমই একটা কিডনি আছে, খুব কাছে, রুবি থেকে হেঁটে মিনিট 5 এরপরে জায়গাটার নাম ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড। প্রত্যেক দিন 2000 মিলিয়ন বজ্র পদার্থ রিসাইকেল করে এই ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড। কলকাতার কিডনি বলা হয় তার কারণ ভৌগোলিক অবস্থানে সারা কলকাতা যে ড্রেনেজ সিস্টেম, সমস্ত বজ্র পদার্থ সেগুলো পৌঁছে যায় ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডে। সেখানে গিয়ে প্রাকৃতিক নিয়মে 1 মাসের মধ্যে রিসাইকেল হয়, সেখান থেকে তৈরি হয় মাছের খাবার এবং বাস্তুতন্ত্রে যেভাবে সার্কেল চলে ঠিক সেভাবেই কাজ করে। তাই কলকাতাকে টিকিয়ে রাখতে, কলকাতার উষ্ণতা স্বাভাবিক রাখতে, কলকাতার জনজীবন স্বাভাবিক রাখতে সব কিছুর ক্ষেত্রে খুব প্রয়োজন এই ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডকে টিকিয়ে রাখা। কিন্তু আতঙ্ক বা আশঙ্কা কি? আশঙ্কা হচ্ছে যেভাবে প্রত্যেকটা দিন আমরা দেখিয়েছি, যেভাবে জলাভূমি দখল হচ্ছে, যেভাবে একের পর এক বেআইনি কাজ হচ্ছে, নির্মাণ হচ্ছে, তার ফলে বিশেষজ্ঞরা বলছেন এই প্রত্যেক দিনের 2000 মিলিয়ন যে বজ্র পদার্থ সেটা কোথায় রিসাইকেল হবে? 5 থেকে 7 বছর সময় লাগবে, তারপরেই সব শেষ। এই এত পরিমাণ। সঙ্গে থাকো। কেন একে কলকাতার কিডনি বলা হয় শুনুন বিশেষজ্ঞর মতামত। পূর্ব কলকাতার জলাভূমিকে কলকাতার কিডনি বলা হয় তার একটাই কারণ, যে বর্জ্য জলটা পরিশোধন করবার কোনো জায়গা তো আমাদের নেই, সেটা একমাত্র ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডই করে। দিনে 980 মিলিয়ন লিটার বর্জ্য রিসাইকেলড হয়। এবারে এটার উৎসটা হচ্ছে সেই ব্রিটিশ পিরিয়ডের সময় থেকে, যখন গঙ্গাকে বাঁচানোর জন্য ব্রিটিশার্সরা 2টো খাল ঠিক করেছিল, যেটা আমরা বাগজোলা খাল বলি, কেষ্টপুর খাল। সেইগুলো দিয়ে পুরো বর্জ্যটা যাতে ইস্টের দিকে যায়। যখনই গঙ্গাতে ওই জোয়ারটা আসতো সেই সময় ওরা গঙ্গার গেট খুলে দিলে মনে করেছিল যে বর্জ্যটা সেখানে ভেসে বেরিয়ে যাবে, তাই হতো ইস্টের দিকে। কিন্তু এই খালগুলো পুরোপুরি ডিফাঙ্ক্ট হয়ে গেল। এই যে আরবান প্রেসারটা, এই প্রেসারটা, নগরায়নের যে চাপটা, সেটা ক্রমশ পূর্ব কলকাতা জলাভূমিকে খেয়ে ফেলছে। এই যে 980 মিলিয়ন লিটার বর্জ্য যাচ্ছে পূর্ব কলকাতার জলাভূমিতে, সেটা রিসাইকেল করবার আমাদের কাছে কোনো ব্যবস্থাই নেই। এবার কেন এই কিডনি ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে? আমাদের অজ্ঞতা, হ্যাঁ, সেটা তো একটা বড় কারণ। কতদিন ধরে এই প্রসেস চলেছে, এখন কি অবস্থা, বাস্তুতন্ত্রেই বা কতটা ক্ষতি হয়ে গিয়েছে? ইরণ আরো ডিটেলে বলতে পারবেন। ইরণ, রুমেলা, যারা পরিবেশবিদ তারা বলছেন বাস্তুতান্ত্রিক প্রবাহ, অর্থাৎ জলের যে প্রবাহ, সেটা এই ওয়েটল্যান্ডে 35% কমে গেছে। এই জলগুলো বা এই অঞ্চলে আসার ক্ষেত্রে ড্রেনেজ, গার্বেজ বা যাই বলি না কেন, সেগুলো আসার ক্ষেত্রে একাধিক খাল রয়েছে। সেই খালগুলো কোথায়? বাগজলা খাল, আদিগঙ্গা, তার সঙ্গে চিংড়িহাটা, কেষ্টপুর খাল, এগুলোতে পলি জমছে। সেই জায়গাগুলোতে কোনোভাবেই সেই প্রবাহ বন্ধ হচ্ছে এবং এই যে জলধারণ ক্ষমতা সেটা তো যেমন কমছে পলি জমে, পাশাপাশি রাসায়নিক অনেক জিনিস এখানে মিশছে, এখানে একাধিক কারখানা তৈরি হচ্ছে, তার
ড্রেনেজ সেটা এসে পড়ছে এবং তার সঙ্গে ওভারঅল জলের সঙ্গে এইগুলো মিশে ক্ষতি হচ্ছে এবং তার পাশাপাশি মার্বেলের গুঁড়ো একাধিক বিষয় রয়েছে। সব মিলিয়ে এর যে ক্ষমতা, জল ধারণ ক্ষমতা এবং এই যে তার ড্রেনেজকে রিসাইকেল করার ক্ষমতা, সেটা ক্রমশ কমছে, যার ফলে একাধিক জিনিসের আশঙ্কা থাকছে। কি কি? তার মধ্যে অন্যতম এক, শহরের উষ্ণতা বাড়বে। আমরা দিল্লিকে নিয়ে বলি, কলকাতাও ঠিক সেই জায়গায় যাবে। অতি গরম কলকাতা শহরে পড়বে। দ্বিতীয়, এই যে শ্বাস প্রশ্বাসে নেওয়ার ক্ষেত্রে অসুবিধার ব্যাপার তো থাকছেই। তৃতীয়, বৃষ্টির সময় যখন জল জমবে সেই জল কোথায় যাবে? সেই জল আটকে থেকে যাবে। প্রত্যক্ষ পরোক্ষ একাধিক কারণ আছে। মাছ চাষের ক্ষতি, কৃষিকার্যের ক্ষতি, একাধিক বিষয় রয়েছে। তাই শুধু ক্ষতিটা আর্থিক দিক দিয়ে বিচার করা যাবে না। কলকাতার জনজীবন স্তব্ধ হয়ে যেতে পারে এই কলকাতার কিডনি নষ্ট হয়ে গেলে। পরিবেশবিদরা বলছেন বেশি দিন নয়, যদি বাঁচানো এখনই না যায়, প্রপার প্ল্যান করা না যায়, তাহলে খুব আসন্ন ক্ষতি হবে বা নষ্ট হবে কলকাতার কিডনি, ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড। পূর্ব কলকাতা জলাভূমির যে সার্ভিসেস গুলো, যেমন মাছ, এখানকার পরিবেশ ঠিক রাখা, কলকাতাকে ঠান্ডা রাখা, এই যে ইকোসিস্টেম সার্ভিসেস গুলো, এইগুলো আগামী 5-7 বছরের মধ্যে প্রায় নষ্ট হয়ে যায়। বর্জ্য জল আর রিসাইকেল করা যাবে না। এবং সেই বর্জ্য জলগুলো কোথায় যাবে? ন্যাচারালি সুন্দরবন এবং বে অফ বেঙ্গল। যখন ওয়েটল্যান্ড ম্যাপ তৈরি হয়, তখন এটা রামসার সাইট থাকা সত্ত্বেও বলা হয়েছিল এটাকে বাদ দিয়ে দাও। কিন্তু এই ওয়েটল্যান্ডটার এটাই চরিত্র যে বর্জ্য জলকে রিসাইকেল করবার ক্ষমতা রাখে। ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড একটা ম্যাট্রিক্স, একটা বাস্তুতন্ত্র, সেইটা চলে যাবে। আর 5 থেকে 7 বছর পরে এটার কোনো ফাংশন বলার মতো তো থাকবেই না। উল্টে হিতে বিপরীত যেটা হবে সেটা হচ্ছে এটা একটা এমিশন হাব হয়ে যাবে, অর্থাৎ প্রচুর পরিমাণে কার্বন এবং মিথেন নির্গমন হবে এখান থেকে। কলকাতার টেম্পারেচার এখন আপনারা সবাই বলছেন যে খুব গরম, খুব গরম, আরো গরম বাড়বে। আমি জানি না এর পরের 1 দশকের মধ্যে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো। শুধুই কি রাজনীতি? না, আমাদের অজ্ঞতাই দায়ী এই জলাভূমি নষ্ট করার জন্য। কি বলছেন পরিবেশবিদরা, শুনুন। 30 দিন ডিটেনশন পিরিয়ড লাগে, মানে যে জলটা এসে বর্জ্য জলটা পড়ছে সেটা প্রায় 1 মাস ওখানে থাকলে পরিশোধিত হয়ে যায় সূর্যের আলোতে। এবং এই যে সূর্যের আলোতে পরিশোধিত হচ্ছে, সেখান থেকে যে অণুজীব যেগুলো, প্ল্যাঙ্কটনস যেগুলো তৈরি হয়, সেগুলোই কিন্তু মাছের খাদ্য। আগে এই কেষ্টপুর খাল, বাগজোলা, এদিকে আপনার চিংড়িঘাটার কাছে যে খালটা আছে, এইগুলোর চারিপাশে কিন্তু খাটাল ছিল। খাটালের গোবরটা বা ওই ধোয়া জলটা বয়ে আসতো ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডে, সেইটা কিন্তু উঠে গেছে। কাজে সেখানে মাছ চাষ আর হবে কি করে? আর মাছ চাষ যদি না হয় তাহলে এই লোকগুলো খাবে কি? অর্থাৎ জমিটাকে অন্য কাজে ব্যবহার করতে হবে। সেখান থেকেই কিন্তু এনক্রোচমেন্টটা শুরু হচ্ছে। এটা রাজনীতি নয়, এটা বস্তুতন্ত্রের যে পরিবর্তন, যেটা আমাদের অজ্ঞ মাথাতে ঢোকেনি, সেইখান থেকে এনক্রোচমেন্টটা শুরু হচ্ছে। এশিয়ান ডেভেলপমেন্ট প্রজেক্টটা দিয়ে খালগুলো পরিষ্কার করা হয়েছে, কিন্তু পূর্ব কলকাতা জলাভূমির যে সিল্টটা, পলি যেটা, সেটা পরিষ্কার করা হয়নি। তার ফলে কি হয়েছে? খালটা ডিপ হয়ে গেছে, পূর্ব কলকাতা জলাভূমির বেডটা উঠে গেছে। তাহলে তো ন্যাচারালি ওয়েটল্যান্ড যেটা, সেটা তো শুকনো হয়ে যাবে, এবং তাই ঘটছে। তাহলে এই ওয়েটল্যান্ড যদি শুকনো হয়ে যায়, কিডনি যদি বিকল হয়ে যায়, তাহলে সত্যি কি এর কোনো ওয়ে আউট আছে? এর থেকে বাঁচার কোনো সম্ভাবনা? জানবো, প্রতিনিধি ইরণ রয় বর্মন রয়েছেন সঙ্গে। ইরণ, দেখো, যারা বিশেষজ্ঞ তারা বলছেন প্রথমে বুঝতে হবে এই জলাভূমি জিনিসটি কি। মানুষের অজ্ঞতা এবং এডুকেশন যে কম এই বিষয়ে তারা সবাই এক কথায় বলছেন যে যারাই এই বিভিন্ন সময় বিভিন্ন আমলে যারা এই জলাভূমি নিয়ে কাজ করেছেন বা যে সরকারের আমলে এই জলাভূমি দখলের চেষ্টা হয়েছে, তাদের কাছে এই জলাভূমি কার্যত একটা ভূমি বা একটা নর্মাল ল্যান্ডের মতো আচরণ করেছে। কিন্তু সেটা তো নয়। এই জলাভূমি সেখানে শুধু জলীয় একটা জায়গা তা নয়, শুধু পুকুর জলাভূমি তো হয় না। সেই জলাভূমি সঙ্গে ভূমি, জলযুক্ত ভূমি এবং আলাদা ভূমি, দুটো মিলিয়েই জলাভূমি। এবং জলাভূমির যে বৈশিষ্ট্য, তার যে বিশেষত্ব, সেইগুলো মাথায় রাখতে হবে। এবং যেভাবে ক্ষতি হচ্ছে তাতে দেখা যাচ্ছে যে ক্ষতিটা 50% যে 20 বছরে ক্ষতি হয়েছে, আগামী 50% ক্ষতি হবে তার চেয়ে হাফ মাত্র 10 বছরে। 5-7 বছরের মধ্যে সব শেষ হয়ে যেতে পারে। তবে এখনো বাঁচানো সম্ভব, এখনো সম্ভব। সেক্ষেত্রে প্রয়োজন সদিচ্ছা, প্রয়োজন সঠিক প্ল্যান। এখনো এই জায়গাগুলোতে সংরক্ষণ করে তাতে গাছ লাগিয়ে কার্বন
বেশি পরিমাণ অ্যাবজর্ব করার ক্ষেত্রে অনেক বৈজ্ঞানিক প্রক্রিয়া রয়েছে, এর জন্য ফান্ড পাওয়া যায়, বিপুল পরিমাণ ফান্ড বিভিন্ন সংস্থা, বিদেশি সংস্থা তারা দেয়। তবে তাদের কাছে পৌঁছতে হবে এবং বিষয়টার গুরুত্ব বোঝাতে হবে। তাই সবার আগে প্রয়োজন নিজেদের বোঝা, এই জলাভূমি না থাকলে কি কি ক্ষতি হবে। কলকাতার কিডনি, ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড না থাকলে মানুষ যে বিপন্ন হয়ে পড়বে, এটা যতক্ষণ পর্যন্ত মানুষ বুঝবেন না, সেটা আমজনতা থেকে, প্রশাসনের কর্তা থেকে, রাজনৈতিক মহলে নেতারা, ততক্ষণ এই জলাভূমি বাঁচানো সম্ভব নয়। একটা নর্মাল জমি হিসেবে দখল বা তারপরে একের পর এক বিল্ডিং হতেই থাকবে। তাই গুরুত্ব সবার আগে প্রয়োজন সঠিক শিক্ষার, হলেই হয়তো বাঁচবে কলকাতার কিডনি। বেশ, এখনো যদি আমরা কার্বন ফাইন্যান্স, যে একটা জলাভূমির কার্বন নির্গমন যেমন সে আটকাতে পারে তেমনি সে নির্গমন করতেও পারে, এই আটকানোর যেটাকে কার্বন সিকুয়েস্ট্রেশন বলা হয়, সেইটাকে যদি আমরা বাড়াতে পারি তাহলে তো বিদেশ থেকে প্রচুর টাকা ফান্ডিং হতে পারে এখানেতে। সারা পৃথিবীতে এখন গ্লোবাল অ্যাডাপ্টেশন ফান্ড, গ্লোবাল কার্বন ফান্ড, কার্বন ফাইন্যান্সিং, জিসিএফ যেটা, এবং বিভিন্ন অ্যাডাপ্টেশন ফান্ড এর টাকা যেটা ঘোরাঘুরি করছে, সেইটাকে কার্বন ফাইন্যান্সিং হিসেবে আমরা ডেফিনেটলি নিয়ে আসতে পারি। এবং বায়োডাইভার্সিটি ক্রেডিট মেকানিজম যেটা এখন শুরু হয়েছে, সেখানে একটা আলাদা করে ফান্ড তৈরি হয়েছে, যারা বায়োডাইভার্সিটি কনজার্ভ করছে তারা সেই ফান্ডের আওতায় আসবে। সেখান থেকেও রাজ্য সরকার প্রচুর ফান্ড পেতে পারে। এই ফান্ডগুলোকে যদি কাজে লাগানো যায় তাহলে মনে হয় যে এখনো কিছুটা হয়তো কিছু করা যেতেও পারে। ভারতের আর্থিক বৃদ্ধিতে সব থেকে বড় বাধা কি জানেন? এই দূষণ। শুল্কের চাপের থেকেও দূষণের ধাক্কা বেশি। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চে এইভাবেই ভারতকে সতর্কবার্তা দিলেন গীতা গোপীনাথ, যিনি আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক এবং IMF এর প্রাক্তন মুখ্য অর্থনীতিবিদ। ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক চাপিয়েছে আমেরিকা, যা এখন ভারতীয় অর্থনীতির কাছে বড় চ্যালেঞ্জ। এর মধ্যেও দেশ কি গতিতে এগোচ্ছে, সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চে সেটা বোঝানোর চেষ্টা করছে ভারত। এরই মাঝে আসরে গীতা গোপীনাথ, আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক এবং IMF এর প্রাক্তন মুখ্য অর্থনীতিবিদ গীতা। গীতা গোপীনাথের মতে ভারতীয় অর্থনীতির সবচেয়ে বড় বাধা দূষণ। শুল্কের সমস্যা আলোচনা করে মিটিয়ে নেওয়া যেতে পারে, কিন্তু পরিবেশ দূষণ অর্থনীতিতে যে ক্ষত তৈরি করে তা গভীর এবং দীর্ঘমেয়াদী। ভারতের আর্থিক বৃদ্ধিতে দূষণের ধাক্কা শুল্কের প্রভাবকেও ছাপিয়ে যাচ্ছে। Pollution is a challenge in India, and if you look at the impact of pollution on the Indian economy, it is far more consequential than any impact of any tariffs that have been put on India so far. হার্ভার্ড ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক গীতা গোপীনাথের মতে দূষণের জেরে শুধু পরিবেশকে মূল্য চোকাতে হয় না, দেশের আর্থিক বৃদ্ধি, উৎপাদনশীলতা এবং নাগরিকদের স্বাস্থ্যেও প্রভাব পড়ে। দূষণ কর্মীদের উৎপাদনশীলতা কমায়, চিকিৎসার খরচ বাড়ায়, আর্থিক কর্মকাণ্ডের গতি স্লথ করে, যা দীর্ঘমেয়াদে ধারাবাহিকভাবে আর্থিক বৃদ্ধিকে টেনে নামায়। ভারতের দূষণ যে কোন পর্যায়ে পৌঁছেছে পরিসংখ্যান দিয়ে তা তুলে ধরেন গীতা। বলেন, 2022 সালে করা বিশ্ব ব্যাংকের এক সমীক্ষা অনুযায়ী দূষণের জেরে প্রতি বছর ভারতে প্রায় 1,70,00,000 মানুষ মারা যান, যা ভারতে মোট মৃত্যুর প্রায় 18%। I think even from any international investor's perspective who's thinking of coming in and putting up a shop in India, if you have to live there and you have the environment is not of the kind that you feel that, okay, this is going to be consequential for your health, it holds you back. And obviously, not to say, but all the Indians that are living in this kind of pollution. So addressing that on a war footing is critical. I mean, this has to be a top mission for India. ভারতে দূষণের প্রায় মুখ হয়ে উঠেছে নয়াদিল্লি। দিল্লির দিলে দূষণের বিষ। এর জন্য এখন বিজেপির দিকে আঙুল তোলে বিরোধীরা, কারণ তাদের যুক্তি, কেন্দ্র, রাজ্য এবং দিল্লি পুরসভা সব জায়গাতেই তো ক্ষমতায় বিজেপি, তাদের তো দায় নিতেই হবে, যা মানতে নারাজ পদ্ম শিবির। দূষণ নিয়ে এভাবেই ভারতে চলে তরজা। এবার সেই দূষণ ইস্যু
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতো আন্তর্জাতিক মঞ্চে উঠে এলো। গীতা গোপীনাথের মতো অর্থনীতিবিদ সতর্ক করে দিলেন ভারতকে। বাজার অর্থনীতির সাথে পরিবেশ কিন্তু একটা ভীষণ একটা ইন্টারকানেক্টেড বিষয়। এটার পুনর্মূল্যায়ন বারবার করতে হবে। আমরা হয়তো ভাবতে পারি এটা প্রাথমিকভাবে অনেকটা বেশি খরচা, কিন্তু এই বিনিয়োগটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কিন্তু অর্থনীতিভাবে অনেক বেশি চাঙ্গা রাখবে। নিউজ 18 বাংলা।